আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আপনারা এসছেন আমাদের অনুধ্যানের 63rd এপিসোডে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুমুখী সমাজের সমাধান। আমি সৌভিক ঘোষ এবং আমার সাথে আজকে উপস্থিত আছে আমাদের সহপ্রতিনিধি শ্রী কৌশিক চক্রবর্তী দা, এবং একটু পরেই তাকে আমি ডেকে নেব। তার আগে আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন করে নিই আজকের বিষয়ের সাথে, যে মৃত্যুমুখী সমাজের সমাধান। এই ব্যাপারটা বেশ ভুতুড়ে, ভয়ানক, তাই না? ভয়ে রিলেটেড। আমরা যদি দেখি আমাদের লাইফে যত রকম ভয়, যত রকম বিপদ, যত রকম আশঙ্কা, যত রকম বাজে লাগা, সেগুলোকে যদি আমরা ট্রেস করতে পারি, আমরা দেখতে পাবো যে সেটা কোনো না কোনোভাবে কানেক্টেড মৃত্যু ভয়ের সাথে। আমরা যেন থাকতে চাই, আর যা কিছু হয়ে যাক না কেন আমরা বেঁচে থাকতে চাই, আর এই বেঁচে থাকা এই জীবনটাকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, চলতে থাকতে চাই, চলতে থাকতে চাই, চলতে থাকতে চাই। যা যা অজানা আছে সে অজানাগুলোকে অতিক্রম করে জানার মধ্যে উপনীত করে সেটাকে সার্থক করে তুলতে চাই জীবনের সাথে। এই যে থাকার আবেগ, এই যে ভালো থাকতে চাই, এই ভালো থাকার জন্য কত বিপদের সাথে, দুর্দৈবর সাথে যুদ্ধ করে, মোকাবিলা করে, সেগুলোকে উত্তীর্ণ করে আমরা সেগুলোকে আমাদের জীবনের অনুকূল বানিয়ে নিই। এর মধ্যে থেকেই আমরা পাই আনন্দ। এটাই স্ট্রাগল, এটাই জয়। ওর জন্য মহাভারত, যাকে আমরা বলি যে ইতিহাস আমাদের আছে গ্রন্থ, সেই মহাভারতের আরেক নাম হচ্ছে জয়া। জয়া তার মানে কিভাবে আমরা এই নিজের উপর জয় করব। আজকে যদি এই পরিবেশ পরিস্থিতি দেখি, রিসেন্টলি যে বোনটির সাথে আবার সেই পুরনো ঘটনারই যেন এক পুনরুত্থান ঘটলো, যেটার ব্যাপারে আপনারা সবাই জানেন এবং কৌশিকদাও সে বিষয়ে ডিটেলসে বলবে। খুব বেদনাদায়ক যেসব ঘটনা ঘটছে আজকের সাধারণ সমাজের, তো ছেড়েই দেন, আমাদের শিক্ষা সমাজে সেগুলো ঢুকে গেছে, যেখানে তো এগুলো আশাই করা, মানে এক্সপেক্টই করা যায় না। সেরকম পরিস্থিতিতে আমরা এমন এমন নোংরা বিশ্রী ঘটনা ঘটতে দেখছি, যেগুলো প্রশ্ন করতে বাধ্য করছে যে আমরা এটা কি মানুষ? আমরা মনুষ্যত্বের মূল বুনিয়াদটা লোক পেতে বসেছে, ব্যাপারটা আমার মনে পড়ে। অনেক বিজ্ঞ ঐতিহাসিক এবং বিজ্ঞ মানুষরা এর মধ্যে কমেন্ট করেন
যে এরকম ঘটনা আগে আরো বেশি ঘটতো, আগে আরো বেশি অত্যাচার হতো, এরকম ধরনের একটা কমেন্ট পাওয়া যায় যে আগে তো দেশ দেশের যুদ্ধ লাগতো, আমরা খুব পিসফুল জায়গায় বাস করছি। কথাটা কিন্তু অনেকটা ঠিক, সত্যি। আজকে কেউ কারোর বাড়ি ঢুকে হামলা করতে পারে না, কেউ কারোর ফাইট করে, তার একটা জাস্টিসের এক্সপেকটেশন আছে। কিন্তু আপনারা একটা খুব, তাদের আমি বলি, তার একটা খুব ছোট্ট একটা কি জিনিস ভুলে যাচ্ছে। সেটা হচ্ছে আগেকার আমাদের এখানের কিছু ঋষিযুক্ত বা মুনি এবং ঋষি মানুষের জন্য শৃঙ্খলা তৈরি হয়েছে, সভ্যতা তৈরি হয়েছে। আর্লি এজে এই শৃঙ্খলার সভ্যতা ছিল না। যে পরিবেশে শৃঙ্খলা ও সভ্যতা থাকে না, সেখানে এই নিম্ন স্তরের ক্রাইম এক্সপেক্টেড এবং মানা যায়, সেটার সাথে কোপ আপ করা যায়। কিন্তু যেখানে এরকম শৃঙ্খল যুক্ত মানুষ, যেখানে এত শিক্ষা, এত বিদ্যা, এত উপার্জন, এত বিদ্যার্জন, এত কিছু, তার মধ্যে এই ঘটনা ঘটা, দিস ইজ আনফেয়ার। এটা কি করে হয়? আর দেখা যাচ্ছে আমরা যত বিদ্বানী হই না কেন বা যতই উপার্জন করি না কেন, কোথায় যেন একটা ফান্ডামেন্টাল সেন্স অফ মিনিংলেসনেস কাজ আছে ভিতরে আমাদের। আমরা সব সময় কি একটা যেন হারিয়ে ঘুরে বেড়াচ্ছি। সন্ত মহাপুরুষরা বলেন, এই যে ভিতরের প্রশ্ন, এই যে আমাদের অন্তরের আবেগ, এটা যদি ঠিক দিকে চ্যানেলাইজ করা যায়, তাহলে জীবন সুখের স্বর্গ হয়ে ওঠে। কিন্তু এই চ্যানেলাইজটা যদি ঠিক দিকে না হয়ে ভুল দিকে হয়, তাহলে এই জীবনটাই নরক হয়ে ওঠে। এটাই স্বর্গাগমন বা এবং নরককে গতি। আর দেখা যাচ্ছে আমরা কিন্তু যদি অধিকাংশকে নিয়ে চলি, অধিকাংশ মানুষ কিন্তু এই নরকের দিকেই আমরা নিয়ে যাচ্ছি। জীবনে যদি আমাদের একটা আদর্শ না থাকে, একটা কেন্দ্র না থাকে, যেখানে আমাদের সমস্ত বৃত্তি বাসনাগুলো সার্থকতা অনুভব করবে, যদি সেটা না হয়, তাহলে কিন্তু আমাদের ব্রেন কাজ করে না ঠিক মতো। আপনারা প্রকৃতির দিকে চেয়ে দেখুন, প্রকৃতিতে সব কিছুর একটা ব্যালেন্স আছে। পৃথিবী কতদিন ধরে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আমাদের সোলার সিস্টেম কতদিন ধরে একটা ব্ল্যাক হোলকে সেন্টার করে ঘুরছে, এরকম ভাবে চলছে। কারণ আমাদের নেচারই হচ্ছে একটা সেন্ট্রিক মোশন। আর সেই সেন্টারটা কেমন হবে সেটাও আমাদের বোঝা যায়। সেই সেন্টারটা হবে আমার বৈশিষ্ট্যের সমস্ত পরিপূরক। ইলেকট্রনের বৈশিষ্ট্যকে নিউক্লিয়াস পূরণ করে। নিউক্লিয়াসের মধ্যে সেই পজিটিভিটি আছে যেটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। সূর্যের মধ্যে সেই মাধ্যাকর্ষণ শক্তি আছে যেটা পৃথিবীকে অ্যাট্রাক্ট করে। যেমন আমাদের মধ্যে যে আবেগ আছে, আমাদের মধ্যে যে যোগাবেগ আছে, বাঁচার ইচ্ছা আছে, আমাদের ওই বাঁচার ইচ্ছাটার মধ্যে বৃত্তি যখন তৈরি হয়, সে বৃত্তিটা কিন্তু নিজের ইন্ধন খোঁজে। সেটা যদি আমরা পুরুষোত্তমের সাথে যুক্ত না করি, আদর্শের সাথে যুক্ত না করি, তাহলে কিন্তু জীবনের থেকে বিযুক্ত হয়ে পড়ি। আর সেই জীবনের থেকে বিযুক্তি কিন্তু এই তথাকথিত সভ্য সমাজের যুক্তি মানে না। সে ক্রমে পরিবেশ থেকে সেই ইন্ধন জোগাড় করতে করতে এরকম নোংরা নোংরা ঘটনা ঘটে। এর জন্য দরকার আমাদের কিছু প্রোগ্রাম, কিছু ফিজিক্যাল আন্দোলন। আজকে কিছুক্ষণ আগে আমরা ঋত্বিক সম্মেলনের মতো একটা কর্মী সম্মেলন হয়, সেই কর্মী সম্মেলনে চর্যাশ্রম, প্রিয় পরম শ্রী শ্রী অনুকূলচন্দ্র চর্যাশ্রম এবং তো চর্যাশ্রমে আরও অনেক কর্মী টর্মী মিলে, সবাই মিলে একটা খুব কর্মীদের মিটিং হলো। সেই মিটিংয়ে অনেক রকম আমাদের প্রোগ্রেস নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ, যাজন নিয়ে কথা হচ্ছিল, সব জিনিসপত্র নিয়ে খুব বিস্তারিত আলোচনা হলো এবং প্রোগ্রেস আপডেট হলো। সেখানে আমরা অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, আগামী আরও কোথায় কি বাড়ানো কাজ ইত্যাদি কথা বললাম। সেখানে এই কথাগুলোর মধ্যে এই একটা জিনিস উঠে আসছে যে আমরা এই প্রোগ্রামগুলো দরকার, যে প্রোগ্রামগুলো সেটা যেমন প্রচারে হবে, সেরকম আচারে হবে। যে কোনো একটাকে বাদ দিলেই আর একটা ঢেকে যাবে। দুটো মিলে ছড়িয়ে পড়তে হবে। আমাদের এডুকেশনে এলিভেটিভ ইন্টেলেকচুয়ালিজম আনতে হবে। আমাদের সোসাইটিতে একজন আরেকজনকে একসাথে একে অপরকে সয়ে বয়ে থাকতে হবে। কিন্তু এই সয়ে বয়ে থাকার জন্য যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আসে তার থেকে, যিনি সেটা
করে দেখিয়েছে, যার মধ্যে শতভাবে এই জীবন আবেগের স্ফূর্তি দেখা গেছে, সেই মানুষটাকেই আমরা যুগে যুগে ভগবান বলে পুজো করি। আধ্যাত্মিকতার প্রয়োজনই আসতো না যদি আমরা এরকম মানুষ না দেখতাম। আমাদের মধ্যে ছিল, আমরা ত্রাহিমাং করে বেরিয়েছি সারা জীবন। আমরা সবাই চাই একটা উপায় খুঁজতে। যারা বলেন আমি অ্যাগনস্টিক, আমি সায়েন্টিস্ট, সাদা সায়েন্টিস্ট, আপনি সায়েন্টিস্ট হয়ে যদি আপনি অ্যাটম বোম বানান, তার থেকে আপনি অশিক্ষিত থাকুন ভালো। কালকেই একটা পেপারে পড়ছিলাম যে যে আমরা সবাই জানি হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলেছিল, অ্যাটম বোম, এবং তাতে অনেক মানুষের ক্ষতি হয়েছিল ইত্যাদি ইত্যাদি। অনেকে আমরা জানি না যেদিন প্রথম ট্রিনিটি টেস্ট হয়েছিল, যে অ্যাটম বোমটা প্রথম পরীক্ষা করা হয়েছিল আমেরিকায়, লস অ্যালামোস বলে একটা গ্রাউন্ড, একটা বিশাল বড় জায়গায়। হ্যাঁ, লস অ্যালামোসে ওই যখন টেস্ট করেছিল তখন ওরা খেয়াল করেনি, জানতো না ওখানে অনেক নেটিভরা বাস করতো। তো ওখানে এরকম 14টা না 16টা মেয়ে মিলে এরকম স্নান করছিল এক জায়গায়। তো ওরা এরকম দেখছে আকাশে আলো সূর্যের মতো উঠেছে, আর এরকম ছাই 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 করছে। ওরা ভাবছে এটা কি, ওরা ভাবলো এটা বড় বড় আচ্ছা, ও আচ্ছা, অর্কদাকে আমি বলি, অর্কদা ওটা একটু আমি কপি পেস্ট করলাম, তাই জন্য ওটা একটু স্পেলিং এই হয়েছে। আমি ওটা ভিডিও হয়ে গেলে আমি পাল্টাবো, তার আগে এখন ওটা হাত দেওয়া যাবে না। তো ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ভিডিওর যে হেডলাইনটা আছে, ওই হেডলাইনটা আমি কপি করে নেব পরে। তা যাই হোক, থ্যাংক ইউ অর্কদা। হ্যাঁ, তো আমাদের যেটা নিয়ে বলছিলাম, যে আমাদের এই যে তখন ওরকম ছাইগুলোকে বরফ ভেবে ওরা ভাবলো এটা কি, বরফ বলে নিজের মুখে গায়ে মেখেছিল। ওখানের প্রত্যেকটা মেয়ে ক্যান্সারে মারা গেছে। তারপরে এরকম আরো কত লোক মারা গেছে, কত পশু মারা গেছে। তাহলে বিজ্ঞানটা দিয়ে কি করলাম, তাই না? তেমনই আমাদের যেভাবে যত দিক দিয়ে, একটা বই আছে ডক্টর অ্যালেক্সিস ক্যারেলের লেখা ম্যান দি আননোন, ওখানে বলছে যে গত 50 বছরের যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছিল, সেই সাইন্টিফিক ডেভেলপমেন্টকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু পাশাপাশি সেটা এতটা অকাজে পরিণত করছে যে আমরা কিন্তু দিশা হারিয়ে ফেলছি। তাহলে দেখা যাচ্ছে সবকিছুর মধ্যে দিয়ে আমরা যে উপভোগটা চাইছি, সেই উপভোগটা ডাইরেকশনাল না হলে আমরা কিন্তু টিকতে পারবো না। পুরো খেলাটাই কিন্তু মাথার। এই মাথাটাকে যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না করতে পারি, এই মাথাটাকে যদি নিয়ন্ত্রণ করি, দেখতে পারি ওই নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কিছু এক্সট্রা ক্যারিকুলাম, একটা এক্সট্রা ফিচার্স চলে আসছে ব্রেনের, যেগুলোকে আমরা দৈব বলি। আর সেইভাবে সেগুলোকে আমরা আরো ইউজ করে আমরা আরো অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি। এখানে কোনো মাঝামাঝি নেই যে আমি ভালোও না বাজেও না, আমি মোটামুটি, ওরম কিছু হয় না। আইদার আমি ভালো হয়ে অগ্রভেদী রথে সোজা ঊর্ধ্বগামিনী আসক্তি নিয়ে চলতে থাকবো উপরের দিকে, না হয় আমি একেবারে পতনের দিকে, মৃত্যুর দিকে আস্তে আস্তে ধসে পড়ব। এর মধ্যে একটা ঘটবেই। আর এটা ঘটার, যখন দুটোর মধ্যে একটা ঘটবেই, হ্যাঁ, এই যে একটা জায়গায় অর্কদা আমাকে কারেকশন করে দিলেন, মৃত্যুমুখী জায়গার স্পেলিংটা, ওটা দিয়ে একটা এখানে লিখে দিল মৃত্যু হবে বলে, ওটা স্পেলিং এর জন্য বললো, কিন্তু একটা আমার ঘটনা মনে পড়ে গেল এটা দিয়ে। একজন বলছিলেন ঠাকুর মৃত্যু তো আসবেই, মৃত্যু তো হবেই মানুষের, তাহলে আমি করবোটা কি, মরে তো যেতেই হবে একদিন। তো তখন দেখা গেল যে মৃত্যু হবেই বলে যেটা আমরা বলছি, সেটা আমাদের একটা অজ্ঞানতা। ওই যে মৃত্যুটা হয়, ওটা বডির মৃত্যু হয়, ওটা এই মোমেন্টের মৃত্যু হয়, অতীতের মৃত্যু হয়। হ্যাঁ, কিন্তু আমাদের যে সত্তা, আমাদের যে এক্সিস্টেন্স, আমরা যে আসল আমাদের স্মৃতি, আমাদের যে চেতনা, সেটা কোনোদিন মৃত্যু হয় না। সেটাই স্মৃতি চেতনার সাথে। এখন এটা বোঝার জন্য তো আমাদের ব্রেনকে একটা সেই স্তরে নিয়ে যেতে হবে। তাই বলা হয় আইদার উপর দিকে যাওয়া অর নিচের দিকে যাওয়া, এইভাবে থাকা যায় না। আরেকটা জিনিস, এই ধরনের হায়ার অ্যাক্টিভিটিতে যদি ব্রেন কিছুক্ষণ টাইম দেয়, আমরা যদি আধ্যাত্মিক কিছু প্র্যাকটিসের মধ্যে থাকি, আমরা যদি আদর্শকে জীবনের সামনে রাখি, এরকম আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়। সেই মাইন্ডসেটটা কিন্তু আমাদের উপরের দিকে ঠেলে দেয়।
আমাদের মধ্যে সেই ধ্বংসাত্মক বৃত্তি, সেই নোংরামি আনতে দেয় না। কারণ যেদিন সেটা হয়, তার ফল কিন্তু দুজনকেই খুব বাজেভাবে ভোগ করতে হয়। আর এই পরিবেশ ঠিক না হলে আমি কিন্তু একা বাঁচতে পারি না। তাই জন্য এটা কখনো ভাববেন না যে এটা কিছু মানুষের দায়, যারা ঠাকুরের কাজ করে শুধু তাদের দায় না, এটা প্রত্যেকের দায়। কারণ আমারই পরিবেশ নিয়ে আমি, মহারাজা বলে একটা সিনেমা আছে নেটফ্লিক্সে, ওটা যারা দেখেছেন তারা বুঝবেন। ওর মধ্যে এরকম আছে, একজন যে এরকম অসভ্য নোংরা ঘটনাগুলো ঘটায়, তার পরে পরিণতি কি হয়। তো যাই হোক, আজকে এই বিষয়ে এটাই একটা লম্বা ইন্ট্রোডাকশন, এবং আমি আমার বক্তব্য রাখলাম। প্রার্থনা করি প্রত্যেকে আপনারা শ্রী শ্রী ঠাকুরকে, জীবন্ত আদর্শকে খুঁজে বার করে তার নীতিবিধি জানুন, তার মানুষের সাহচর্যে আসুন, সঙ্গ করুন, তার এই বড় মিশনে পার্ট নিয়ে আপনারা সার্থক হয়ে উঠুন, আরও মানুষকে সার্থক করে তুলুন। এবং যে অজ্ঞান রূপী যে এক কালিমা আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করছে, আমাদের ছায়ায় লুকিয়ে থাকা শয়তান, সেইটা যেন আমাদের ছুতে না পারে। আমরা যেন সেই সমস্ত মৃত্যু, দুর্দশা, শোক, দুঃখ অতিক্রম করে অনন্ত যাত্রী হতে পারি, এবং আমরা আনন্দের অধিকারী হই। আর সময় নষ্ট না করে আমি আমাদের আজকে আলোচনা করবেন শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা, শ্রদ্ধেয় কৌশিক চক্রবর্তী দাদাকে আমি ডেকে নেব। কৌশিক দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। কৌশিক দা বলতে পারো। শুনছিলাম প্রত্যেকবারই নদী লাগে আর কি। তো যাক, আমার এক প্রিয় ভাই এবং শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, সেই সূত্রে শফিক ভাইয়ের কাছে আমার একটু জোরে বললে নিয়ে জানার এবং শোনার থাকে। ঠিক আছে, একটু জোরে বললে ভালো হয়। হ্যাঁ, তো আজকে যে বিষয়, সে বিষয়টি নিয়ে যখন কথা হচ্ছিল শফিকের সাথে, মৃত্যুমুখী সমাজ এবং তার সমাধান, মৃত্যুমুখী সমাজের সমাধান, বিষয়টির একটা সুন্দর ঘটনা এবং তার বর্তমান সময়ের ক্রম নিয়ে আমরা শফিক ভাইয়ের কাছে শুনছিলাম, আমিও শুনছিলাম সেই সময়। তো এই যে এই সমাজটি বিষয়ের সাথে সাথে যখন আমরা ওয়ার্ডে আসি, যখন দেখলাম এটা সমযুক্ত অজ এর সাথে ঘং প্রত্যয় যুক্ত, ঘং শব্দ যুক্ত হয়েছে। তো এটার অর্থ যদি দেখি, সমান গতি। আর মৃত্যু কথাটি মৃ থেকে বা এসেছে, তার সাথে তু যুক্ত হয়েছে, তৈজবলাভাষ্য। এটির অর্থ যদি দেখি, মরণ বা বিনাশ। আর এর সমাধান হচ্ছে এর থেকে মুক্তির উপায় বা এর থেকে বেরিয়ে আসার পদ্ধতি। খুব কষ্টের বিষয়, বর্তমান দুই বাংলার সময়ে খুবই জঘন্যতম সময় একটি ঘটনা, যেগুলি প্রায় আমরা সাধারণত দেখছি ঘটে চলেছে এখনকার সময়, যা অন্তত সাধারণ এবং সভ্য মানুষকে তো কষ্ট দেয়। আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের দীক্ষিত যে সন্ততিরা আছি, তাদেরকে তো আরো বেশি কষ্ট দেয় এই বিষয়টির সাথে। কারণ আমরা আমাদের সমাজে প্রত্যেকটি যারা আছেন, যারা প্রত্যেকেই তাদেরকে বড়দের শ্রদ্ধা করি, এবং বিশেষ করে মাতৃজাতিকে আমরা মা বলে সম্মান করতে শিখেছি এবং জেনেছি। সেক্ষেত্রে আমাদের এই সমাজের যদি প্রেক্ষাপট সমস্যা দেখা দেয়, এই সমস্যার সমাধান রূপী বিষয়গুলি আমরা যা আদর্শের কাছ থেকে শিখেছি, আমরা যা দেখেছি, সেগুলি আমাদের চিৎকার করে এবং জোর গলায় বলতে হবে এবং করতে হবে। সে বিষয়টির পরম এবং চরম সমাধান যিনি দিয়েছেন, তাকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের কর্তব্য। এর মধ্য দিয়ে হওয়া
অবশ্যই আমাদের একটা একান্ত অন্তরের ইচ্ছা। এখানেই যে সমাজ এবং মৃত্যুর যে সম্পর্ক, আমরা কেউ চাই না বিষয়টির সাথে নিকেশ বা একেবারেই আমরা লোপাট বা লুপ্ত হয়ে যাই। যেটি আমার ভাই বলছিল যে আমার আদর্শের কথা অনুযায়ী উনি যেরকম বলেছেন যে মনুষ্যত্বের বুনিয়াদ একদিন লোপ পেয়ে যাবে, এই বিষয়ে উনি ভয় পেয়েছিলেন বা দেখেছিলেন যে বিষয়টি সম্পর্কে উনি ওনার ভক্তজনের মধ্যে দিয়ে বলে এই কথাটি প্রকাশ করেছিলেন। যে আমরা প্রায় দেখছি বর্তমান সময়ে তার একটা বড় অংশের বিকৃতি এবং চরম অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে একটি বড় অস্থিরতা মানসিক ভাবে কষ্ট দেয়, সেটি হচ্ছে মাতৃ সমাজে অশ্রদ্ধা। তো যদি আমি একেবারে গোড়ার কথাতে দেখি যে এই বিষয়টির সূত্রপাত এবং সময়ের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন, আর অতীতের কথা খুব বেশি যাচ্ছি না, আমরা ইতিহাসে পড়েছি, যেগুলি জেনেছি সেগুলির মধ্যে অনেক কিছু সময়ের বিবর্তনে আমাদের পরিবর্তন হয়েছে। মানুষের চাহিদার, মানুষের চিন্তার এবং মানুষের স্থিরতার। আস্তে আস্তে আমাদের মধ্যেকার যে মস্তিষ্ক, যা আমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট জীবনে, সেগুলি আস্তে আস্তে উন্নত হয়েছে এবং তাকে উন্নত করার প্রথা এবং পদ্ধতি সমাজের শ্রেষ্ঠ মানুষজনেরা দিয়েছেন। তাদেরকে আমরা পুরুষোত্তম বা ভগবান বলে পুজো করে এসেছি এবং তাদের দেওয়া আচরণগুলি আমরা পালন করেছি। কারণ এখানেই আসে যে সমান গতিতে চলার অভ্যাসটা, অর্থাৎ তাদেরকে আমরা পালন করা এবং তাদের কথাগুলিকে স্মরণ করার মধ্যে দিয়ে আমাদের চলার মধ্যে দিয়ে, জীবনে জিতে তোলার মধ্যে দিয়ে আমরা সমান গতিতে বেড়ে উঠেছি। এবং সেই বেড়ে ওঠার জন্যেই যে পুরুষোত্তমের সময়ের থেকে সেই পিরিয়ড কাল পর্যন্ত বা তার সময় পরবর্তী সময়ের পূর্ববর্তী সময়ের পরবর্তী যে পুরুষোত্তম, তার সময় কিছু আগে পর্যন্ত মানুষজন প্রায় প্রত্যেকটি সময়ই সমাধান খুঁজে পেয়েছে। বর্তমান সময়ের অবস্থানেও আমরা দেখেছি শ্রী ঠাকুরের বিভিন্ন ভাষায়, বিভিন্ন জায়গায় বলা কথার মধ্যে এবং তার আচরণের মধ্যে একটি চরমতম এবং প্রধান আচরণগুলি ছিল যে মাতৃজাতির প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি আমাদের গভীর একটা শ্রদ্ধার চাষ। এবং এই চাষের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে যে বেড়ে ওঠা এবং বেড়ে ওঠার সাথে সাথে অন্যদের সহযাত্রী করে তোলা। তো এর যদি ঘটনা দেখা যায় যে এটি কিভাবে আমাদের সমাজে এফেক্ট ফেলে, বর্তমান সময়ে আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থা এবং আধুনিকতার মধ্যে আমাদের যে শ্রদ্ধার বিষয়টি, সেটি অনেক জায়গায় বেশ খুব গুরুত্বপূর্ণের সাথে এড়িয়ে যাওয়া বা অনেকেই এই বিষয়টির উপরে বিশেষ অভ্যাসের এখন আর প্রচলন নেই। অনেক ক্ষেত্রেই কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন পারিবারিক শ্রদ্ধা, পারিবারিক যে শিক্ষা, এগুলি এখনো কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাই, সে সময়ে আমাদের বিভিন্ন আধুনিক যে যানবাহন, আধুনিক যে যন্ত্র যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলির মধ্যে একটি বড় বিষয় হচ্ছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া। এবং যার মধ্যে দিয়ে আমরা অহরহই আমাদের সময়ের সাথে সাথে কিছু না কিছু আমরা ফিডব্যাক গ্রহণ করতে থাকি, যে বিষয়টি অনেক সময় আমাদের ভেতরকার মধ্যেকার যে প্রবৃত্তি, অর্থাৎ যে বৃত্তি রয়েছে, সে বৃত্তিগুলির পোষণ বা খোরাক হিসেবে দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি নির্দিষ্ট বা একটি সময়ের মানুষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলি পুরোপুরি নির্ভর করে তৎকালীন মানে তার সেই সময়ের প্রত্যেক নিয়ত যে অন্তর্জাল দুনিয়ায় তার চলাফেরা, বিচরণ এবং তা থেকে সংগ্রহ করা তার পুষ্টি, এটুকুও বলতে পারি। সে অপুষ্টিও হতে পারে অনেক সময়। বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করেন অনেকে, এবং যেটি হয়তো সমাজ বা পরিবেশের ক্ষেত্রে সমচলনের হাতিয়ার নয়। তাই এক্ষেত্রে আরো বেশি আমাদের সজাগ থাকার প্রয়োজন বর্তমান সময়ে, যে অটো সাজেশন, অটো বটসের দুনিয়াতে আমরা যে মানসিক ভাব থেকে
সুস্থ থাকতে পারি, সেই মানসিক ভাবটা নিয়ে সচেতন থাকা প্রয়োজন। সেই সময়ের মধ্যে দিয়ে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা কি গ্রহণ করছি, আমরা কি দেখছি, আমরা কি ভাবছি, আমরা কি চলছি, তা অনেকটাই নির্ভর করে আমাদের চেতনার উপর। কিন্তু সেই চেতনা আজকের দুনিয়ায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যান্ত্রিক চেতনার মধ্যে আবদ্ধ হয়ে পড়ছি। এবং তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে মানুষের মধ্যেকার যে ভেতরকার প্রবৃত্তি, যা আমাদের আমাদেরকে চালাতে সাহায্য করে, তাকে নিয়ন্ত্রণহীন করে ফেলছে। অর্থাৎ সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এবং এমন বৈশিষ্ট্য, এমন চরিত্রের মানুষ আমাদের তাই আরো প্রয়োজন, যারা এগুলিকে নিয়ন্ত্রিত এবং এগুলিকে আরো বেশি সঙ্গবদ্ধ করে আমাদেরকে চলতে সাহায্য করার জন্য ব্যবস্থা করে দেবেন। তাই আমরা যারা আছি সতের দীক্ষিত এবং সতের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের কাছে আবেদন, সমাজের ক্ষেত্রে আমাদের যেটুকু অবদান, সে অবদানের দিন আবারও এসেছে, যে প্রত্যেকটি সময় আমাদের চরিত্র দিয়ে, আমাদের আচরণ দিয়ে, সেগুলিকে শিক্ষার মধ্যে দিয়ে সামনে তুলে ধরা এবং গড়ে তোলা। এরপরে যেটা অবশ্যই আসে, যে সমচলনে চলতে গেলে তো সমান আদর্শ কেন্দ্রিকতার আসে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জন যাদের সাথে পরিচিত হই, যাদের সাথে আমরা মিশি, তারা প্রত্যেকেই সমান আদর্শ যুক্ত মানুষ এরকম অনেক সময়ই না। এক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, নানা প্রসঙ্গের কথায় আসতে চাই। শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন দেব শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, তখন শ্রী ঠাকুর এই বিষয়টিতে বেশ বলেছিলেন যে অনেক ক্ষেত্রেই মানুষজন দেখা যায় যে বিভিন্ন ধরনের ঘটনা, যেটা ক্ষতির বিষয়, সেগুলো উদাহরণ হিসেবে দেখায় যে ধর্মের আচরণ হিসেবে অনেক ক্ষেত্রে, এবং সেগুলি প্রবৃত্তিমুখী আচরণও হতে পারে। সেগুলিকে মানুষ ধর্মের আচরণ বলে অনেক সময় বুঝিয়ে বা সাজিয়ে প্রচার করতে চায়। তাই আমাদের বর্তমান সময়ের ক্ষেত্রেও এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ধার্মিক আচরণ কি, যা আমাদের সৎভাবে আমাদেরকে চলতে সাহায্য করে, যা আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং আমাদের ব্যক্তি জীবনের প্রত্যেকটি আচরণ, মানে ব্যবহার এবং চলনকে সুন্দর করে গুছিয়ে তোলে। তাই সে বিষয়টি সজাগ এবং সচেতন দৃষ্টি রাখার অবশ্য প্রয়োজন। এবং আরো বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে মানসিক জীবনে সমানভাবে তাতে বিরাজ করা। এক্ষেত্রে এই আদর্শ গ্রহণের প্রয়োজনীয়তা আসে, কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের আদর্শে যুক্ত এবং বিভিন্ন ভাবে যুক্ত। সেক্ষেত্রে আদর্শবিহীন মানুষের ক্ষেত্রে তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক বর্তমান সময়, যে এই অন্তর্জালের দুনিয়া। দ্বিতীয় ঘটনা হচ্ছে আদর্শ অনেকেই বিকৃতিকর যুক্ত আদর্শকে অনেকে আদর্শ বলে মনে করেন। আজকের দিনে তো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখা যায়, যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাদের ব্যক্তি জীবনে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে, সেটি আলোচ্যের মুখ্য বিষয়বস্তু হয়ে ওঠে এবং সেটাও অনেকের আদর্শ হিসেবে অনেকে দেখেন। তাই আদর্শ কেমন হওয়া প্রয়োজন এবং কিভাবে হয়ে ওঠে, সেটা অবশ্যই মানে আমাদের খেয়াল রাখা প্রয়োজন। আদর্শ হবেন এমন একজন ব্যক্তি, যিনি যার আচরণে, যার ব্যক্তিত্বে এবং যার বৈশিষ্ট্যে সবকিছুর সমাধান পাওয়া যায়। এবং সবকিছুর সমাধান অর্থাৎ আমার জীবনের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, তার সমাধান আমরা যেন সহজে পেতে পারি এবং যেটা সৎভাবে পেতে পারি, যেটা পালন করলে আমি আমার ব্যক্তি জীবনে আনন্দের সাথে বাস করতে পারি এবং আমার পরিবেশের মধ্যে ছড়িয়ে দিলে সেটাও যেন আনন্দের সাথে তারাও যেন পরিবেশের মধ্যেও যেন সেটা সমতা বজায় রাখতে পারে। এই কারণেই আদর্শ কেন্দ্রিক সমাজ সবসময় পুরুষোত্তমরা চেয়েছেন। সে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে শুরু করে পূর্ববর্তী পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণদেব থেকে শুরু করে শ্রী রামচন্দ্র পর্যন্ত প্রত্যেকেই যারা ছিলেন, পূর্ববর্তী এবং পরবর্তী যারা আছেন, প্রত্যেকেই এই বিষয়টির উপরে খেয়াল রেখেছেন। এবং তাই আমরা তাদেরকে গ্রহণ করে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী তাদের মতো করে আমরা তাকে ধরে চলার চেষ্টা করি। এর মধ্যে সুফল কি? সুফল একটাই, যে আমাদের মধ্যে যে বৃত্তিমুখী আচরণ অনেক সময় থাকে, যা আমরা অনেক সময় পরিবেশ থেকে গ্রহণ করি, অনেক সময় আমরা আমাদের নিজের অজান্তেই তৈরি করতে থাকি বিভিন্ন প্রবৃত্তি, বিভিন্ন রকম আচরণের মধ্যে দিয়ে। সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এটাই হচ্ছে আদর্শ মুখী জীবনের বা গ্রহণের উদ্দেশ্য এবং সার্থকতা। এটার মধ্যে দিয়ে হয় কি,
আমার যে সমস্ত অনিয়ন্ত্রিত বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে ফিরিয়ে নিতে পারি। তখন হয়ে ওঠে জীবন সুন্দর, তখন হয়ে ওঠে আনন্দের। এছাড়া যেটা হয়ে ওঠে, যেটা হয় বিকৃতি, যেটা হয় চরম দুর্দশা, চরম হতাশা। তাই ব্যক্তি জীবনের আমাদের প্রত্যেকের আদর্শের প্রয়োজন, এবং সেক্ষেত্রে বর্তমান আদর্শ কেন যুগোপযোগী এবং সর্বাপেক্ষা উপযুক্ত, কারণ তিনি যে বিষয়ের সাথে যে বিষয়টি সহজভাবে বলে বুঝিয়ে দেয় এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলি সেগুলির তিনি সহজ সমাধান দেয়। পূর্ববর্তীদের মধ্যেও সে সমাধান রয়েছে, তাই পূর্ববর্তীরা অবশ্যই শ্রদ্ধার এবং গ্রহণীয়, কিন্তু পরবর্তী যিনি আসেন তিনি অবশ্যই সেগুলিকে সহজ ভাষায় বুঝিয়ে দেন এবং সহজ ভাবে সেগুলি আমরা যাতে গড়ে তুলতে পারি তার নির্দেশ বা দিক নির্দেশ দেন। এই জন্যে বর্তমান যিনি থাকেন বা বর্তমান পুরুষোত্তম যিনি আছেন তাকে ধরা সবচেয়ে বেশি প্রয়োজন। এবার একটি ইম্পর্টেন্ট বিষয় যেটি প্রথমেই শুরু করেছিলাম নানা প্রসঙ্গের কথায়, যে আমরা কিভাবে মানে আদর্শ কেন্দ্রিক বিভিন্ন রকমের আদর্শ থাকে। যারা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের দীক্ষিত, তারা কি চৈতন্য মহাপ্রভুর সাথে রিলেট করতে পারবেন? শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে রিলেট করতে পারবেন? তো এইভাবে আবার যদি যারা শ্রীকৃষ্ণের সাথে, প্রভু শ্রীকৃষ্ণের সাথে রিলেট করতে পারবেন, দেখা যায় যে প্রত্যেকটি আদর্শের যে সমস্ত মূল যে গীত, অর্থাৎ যে সাহিত্য এবং তাদের যে আচরণ, তাদের যে বলার কথাগুলি, যেগুলি অথেন্টিক ভাবে ধরা রয়েছে, যে ক্ষেত্রে এটি খুব দুঃখের বিষয়, বিভিন্ন আদর্শগত বিষয়ই এগুলি সময়ের সাথে সাথে তাদের সাহিত্যগুলি পরিবর্তন করা হয়েছে বিভিন্ন রকম কুপ্রবৃত্তির দ্বারা, প্রচলিত মানুষের দ্বারা। তো এটি খুব কষ্টের বিষয়। কিন্তু দেখা যায় যে তাদের ব্যক্তিগত জীবনকে যদি পর্যালোচনা করা যায়, তখন দেখা যায় যে পূর্ববর্তীদের যে আচরণ সেগুলিও পরবর্তীদের মধ্যে আছে। তাহলে পরবর্তীর আগমনের প্রয়োজন কি? প্রয়োজন এই কারণেই হয়ে ওঠে যে আমাদের মৃত্যুর মুখী সম্মুখীন হয়ে গেলে আমাদের সমাজ এমন একটা আচরণে এবং অভ্যাসে পালন করে, অর্থাৎ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে অন্যের প্রতি ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান, সেগুলো ভাঙতে ভাঙতে, ক্ষুদ্র হতে হতে অস্তিত্ব বিপন্নর মুখে পৌঁছে যায়। যেমন আমরা এখনো দেখি কসবায় ঘটছে ঘটনা, আরজি করে ঘটছে ঘটনা, চরম দুর্দশার এবং চরমতম বিপদের ঘটনা এগুলি। এখান থেকে মুক্তির একটাই মাত্র উপায়, যদি ফেরত আসতে হয় অবশ্যই আমাদের আদর্শগত কেন্দ্রিক জীবন চলন এবং অভ্যাস। এইবার যে বিষয়টি হলো যে এখানে একটা বড় অসুবিধার, যেটা এই সমচালনে বা সমান আদর্শে চলতে গিয়ে অনেকেই পূর্ববর্তীর প্রতি শ্রদ্ধা করেন এবং পরবর্তীর প্রতি অশ্রদ্ধা করেন। এই বিষয়টি প্রায় আমরা যারা শ্রী ঠাকুরের দীক্ষিত আমরা অনেকেই এটা ফেস করেছি। অনেকেই পূর্ববর্তী ঘটনার উদাহরণ দেখিয়ে তাদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জ্ঞাপন করতে থাকেন, তাদের আচরণগুলিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, কিন্তু যখনই পরবর্তীর কথা বলা হয়, তাদের আচরণের মিল দেখানো হয়, তখন কুৎসিত নোংরা ভাষায় তাদেরকে আক্রমণ করেন এবং তাদের প্রতি অশ্রদ্ধাশীল হয়। কিন্তু আমরা যারা, যদি বলতে চাই, আমরা যে উপমহাদেশের মধ্যে যারা রয়েছি বা এই সমস্ত বিশ্বেই যারা রয়েছি, প্রত্যেকটি পুরুষোত্তমের একটি বড় চরমতম শিক্ষা হচ্ছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের আদর্শগত বিষয়গুলিকে বিশ্লেষণ করে বিচার করে দেখা এবং সময় উপযোগী কিনা সেটার সাথে সমাধান সূত্র বার করা এবং অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যা আমরা প্রায় আদর্শগত আচরণশীল হয়েও ভুলতে থাকি। এটাই আমাদেরকে অবক্ষয়ের দিকে নিয়ে যায়। যদি আমরা কখনো দেখি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের দীক্ষিত মানুষ কখনোই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী শ্রী চৈতন্য দেবের মহাপ্রভু যারা দীক্ষিত তাদেরকে অশ্রদ্ধা করেন না। সবার ক্ষেত্রে এটি কিন্তু নয়, অপোজিট ক্ষেত্রেও আবার দেখি যারা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী চৈতন্য দেবের দীক্ষিত, তারা কিন্তু আবার শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের প্রতি অনেকেই শ্রদ্ধাশীল না। কিন্তু যাদের মধ্যে এই আদর্শগত সত্তা রয়েছে তাদের কিন্তু এই আচরণটি মজ্জাগত এবং চরিত্রগত, তারা কখনোই কিন্তু অন্যদের প্রতি অশ্রদ্ধাশীল নন। এটাই হচ্ছে আদর্শমুখী জীবনের একটা লাভ, অর্থাৎ আদর্শমুখী চলনের ক্ষেত্রে আমাদের পাওনা। যারা যে আদর্শেই বিশ্বাসী, যেই সময়ের যে আদর্শ তারা গ্রহণ করেছেন, তারা যদি সেই আদর্শের চরমতম সত্যটি উপলব্ধি করেন, অন্যের প্রতি অশ্রদ্ধাশীল কখনোই হতে পারেন না।
তাই এখান থেকেও বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি যে আমাদের উচিত সেগুলিকে গ্রহণ করা এবং সেগুলিকে ধরে আরো বেশি হয়ে ওঠা। এবার আরো একটা যে চরমতম বর্তমান সময়ের সমস্যা এবং যে আমাদের প্রায় আমরা দেখতে পাই মাতৃজাতির প্রতি অশ্রদ্ধা। যদি আমরা প্রত্যেকটি পূর্ববর্তী পুরুষোত্তম সময় দেখি, আজকেই পড়ছিলাম স্বামী বিবেকানন্দের ঘটনা। তিনি মায়ের কাছে বসে ছোটবেলাতেই মায়ের কোলে সীতা মায়ের গল্প শুনতেন, ভক্তবীর হনুমানের গল্প শুনতেন এবং তাদের সেই সমস্ত চরিত্রগুলি, তাদের সেই আচরণগুলি তার শিশু মনে বিরাট প্রভাব ফেলেছিল। তাই তাকে আরো বেশি চারিত্রিকভাবে ছোট থেকেই দৃঢ় করেছিল। তিনি জন্মগত সূত্রেই এক সত্তার অধিকারী ছিলেন অবশ্যই। তাই তাকে আমরা জগতের প্রত্যেকটি জায়গা থেকে, আমরা বিশ্বের প্রত্যেকটি জায়গা থেকে তাকে শ্রদ্ধার সাথে অনেকেই চেনেন এবং অনেকেই তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। কিন্তু আমাদের বর্তমান সময়ের ক্ষেত্রে দেখা যায় আমরা এতটাই বাস্তব বিষয়ের ভোগ বস্তুর বিষয়ের সাথে জড়িত বর্তমান সময়ে আর সেই পূর্ববর্তী সময়ের মতো যে সৎ আদর্শের যে গল্প সেগুলো আর হয় না। এখনকার দিনে গল্প যে হয় তার হয় কাল্পনিক, আদি ভৌতিক এবং অবশ্যই অনেক ক্ষেত্রে হয়ে ওঠে বস্তু ভোগের উদাহরণ হিসেবে। তো সেই জন্য আমাদের পারিবারিকভাবে প্রয়োজন সৎ যে বৈশিষ্ট্যের যে চরিত্র সেগুলিকে আলোচনা করা, সেগুলিকে মনন করা এবং তাদের যে চরিত্র সেগুলিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নিজেদের গেঁথে তোলা। কিন্তু এর সাথে অবশ্যই থাকা প্রয়োজন আদর্শ কেন্দ্রিক জীবন। কারণ আমি কারো কথা শুনে সেগুলিকে পালন করার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু আমার বৃত্তিমুখী জীবন বা আমার পরিবেশের মধ্যে যে আচরণ, সেগুলি পারিপার্শ্বিক যে আচরণ যারা করেন তাদের দ্বারাও আমরা মোল্ড হওয়া সহজ হয়ে ওঠে। কিন্তু সেই সত্তাটা যদি কিভাবে গেঁথে রাখতে হয় সেটার জন্য চাই কারোর সাথে বাধা। সেটাই জন্য হয় আমাদের আর্য সমাজ যে বিধান ছিল দীক্ষা নেওয়া, অর্থাৎ দক্ষতা অর্জনের জন্য কারোর কাছে আমরা যুক্ত হওয়া। তারপর সেই যুক্ত হওয়ার মধ্যে দিয়ে আমাদের ছিল দক্ষতা অর্জনের জন্য যে অভ্যাস, সে অনুশীলন, এগুলি অবশ্য প্রয়োজন। তাই আমরা যে কোনো বৈশিষ্ট্যের মানুষজনকে দেখি, আগেও ছিলেন এখনো যারা আছেন, যারা সৎভাবে যুক্ত, তারা অবশ্যই কোনো মানুষের ক্ষেত্রে নিজের জীবন এবং নিজের আদর্শ হিসেবে তারা দেখেছেন এবং সেগুলিকে পালন করে জীবন্ত হয়ে ওঠার চেষ্টা করছেন। তার পরবর্তীতে তারা পরিবেশের মধ্যে যে সমস্ত সৎ আচরণশীল উদাহরণ দেখেছেন সেইগুলিকে সেই আদর্শের রূপে গ্রহণ করেছেন, যে আদর্শের কথার মধ্যে দিয়ে, যে পালন করার মধ্যে দিয়ে যে সত্তা গড়ে উঠেছে সেই সত্তা দিয়ে তারা গ্রহণ করেছেন। তাই আমি অনেককে বলতে শুনেছি যে সৎভাবে যদি মানুষ নিজেকে পরিচালনা করেন এবং যদি নিজেকে শিক্ষা দিয়ে যদি গড়ে তোলেন, তাহলে তো প্রয়োজন নেই আদর্শগতভাবে দীক্ষা নেওয়ার বা কারোর কথা শুনে তার মতো করে নিজেকে পরিবর্তন করার। কিন্তু এটিও একটি মৃত্যুর সমকাঙ্ক্ষী। কারণ হ্যাঁ, আমার নিজের বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই, কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। বৈশিষ্ট্য মানে এই বলছি যে আমাদের ভেতরকার যে সত্তা, আমার হয়তো ক্ষত্রিয় বৈশিষ্ট্য আছে, আমি হয়তো কোনো জায়গায় যুদ্ধ বা গন্ডগোল দেখি, সেক্ষেত্রে সেটা খুব খুব সুন্দরভাবে নজরে রাখি কি হচ্ছে, কি গন্ডগোল হচ্ছে বা কোথায় কিভাবে কি হচ্ছে। কিন্তু এই নয় আমি ওই যুদ্ধ দেখতে গিয়ে হিংস্র হয়ে উঠতে পারি না। হিংস্র হয়ে ওঠার সাথে আমার তখনই প্রয়োজন আছে যখন নিজের অন্যদের আত্মরক্ষার প্রয়োজন ব্যবহার করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই দরকার আছে নিজেকে কিভাবে ওখান থেকে সুরক্ষিত রাখা এবং অন্যদেরকে কিভাবে সুরক্ষা রাখা। এটা তখন এই বুদ্ধি বা বোধ গজিয়ে ওঠে যখন আমি কোনো আদর্শ কেন্দ্রিক জীবনের সাথে যুক্ত হই। তা না হলে ওই ঘটনার যে আহরণ বা সংগ্রহ সেগুলি আমাকে কিন্তু হিংসাত্মক করে তুলবে। তাই ব্যক্তি জীবনে অবশ্য প্রয়োজন যে একটি আদর্শের মধ্যে নিজেকে যুক্ত রাখা। তারপর আরো একটি যেটা মূল পার্ট, যে বিষয়টিতে আমরা এখন সময়ে প্রায় দেখি যে বিভিন্ন সময় প্রশাসন, পুলিশ বিভিন্ন আইন আদালত করে মানুষকে রক্ষা করার একটা পদ্ধতি আছেই, কিন্তু এই রক্ষার কিন্তু মানুষকে চরমতম রক্ষা করতে পারে না বা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয় যদি না মানুষ এই আদর্শগত ভাবে নিজেকে যুক্ত না রাখে। যেমন ধরুন কোনো একটি জায়গায়
আক্রমণ হয়েছে বা সেখানে যুদ্ধ হয়েছে, সেখানকার পুলিশ বা প্রশাসন সেইখানে সাময়িকভাবে তাদেরকে অবশ্যই প্রয়োজন প্রোটেকশন দেওয়ার জন্য, বা সেখানে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই প্রয়োজন সেখানে তাদের ক্ষমতার প্রয়োগ করা বা তাদের বলের প্রয়োগ করা। কিন্তু সেটা হচ্ছে সাময়িক সমাধান। সেই সমাধান কিন্তু মানুষকে আবারও গ্যারান্টি দিতে পারে না পরবর্তীতে এই গন্ডগোল হওয়া সম্ভব নয় বলে। কিন্তু যদি সেখানকার মধ্যে সেই যে মানুষগুলির মধ্যে এই ঘটনাগুলি ঘটেছে বা যাদের জন্য এইগুলি ঘটছে, তাদের মধ্যে যদি আদর্শ কেন্দ্রিক বা জীবন কেন্দ্রিক শিক্ষা ঢোকানো যায়, অবশ্যই সেটা খুবই কষ্টের। কারণ সেগুলি ঢোকেনি বলেই এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে। যদি সেইগুলি ঢোকানো যায়, তখন তাদের মধ্যে সেই চরিত্র গড়ে ওঠা সম্ভব, এবং তখনই সম্ভব সামগ্রিকভাবে সে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। না হলে কখনোই সম্ভব নয় কোনো মানুষের মন থেকে কোনো অনুশাসনকে গেঁথে তোলা, বা কোনো মানুষের মন থেকে কোনো প্রবৃত্তির বিকৃতি রূপকে পরিবর্তন করে ভালোতে পরিণত করা। এই বিষয়ে আমাদের বর্তমান সময়ে অবশ্যই প্রয়োজন শেখার এবং সে বিষয়ে জানার, এবং তার জন্য আমাদের ইনস্টিটিউট রয়েছে, তার জন্যই আমাদের বিভিন্ন রকমের আলোচনা, বিভিন্ন রকমের বাড়ি বাড়ি গিয়ে যজনের প্রয়োজন রয়েছে। অবশ্যই এইগুলি আমাদের অবশ্য করণীয় এবং অবশ্য পালনীয়। যারা যেই সময় যেখানেই যুক্ত আছেন, আমাদের পারিপার্শ্বিকে যেই আছে, তাদের মধ্যে এই পরিবেশটা গড়ে তোলা আমাদের একান্ত জরুরি। দ্বিতীয় যে ঘটনা এবং এর সাথে আরো যে ঘটনা একটি রয়েছে, যেটি মূল ঘটনা, যে মানুষের জীবনগত জন্ম সংস্থিতি অর্থাৎ জীবনগত স্থিতি, তার উন্নতিকরণ, যে বিষয়ে অনেক অনেক দিন থেকে আমাদের আর্য ঋষিরা ব্যবস্থা করে দিয়ে গেছেন। কিন্তু খুব কষ্টের বিষয়, খুব দুঃখের বিষয় যে বিভিন্ন সময়ে অসৎ এবং বুদ্ধিমান মানুষেরা এগুলিকে সূক্ষ্মভাবে বিকৃতি করার চেষ্টা করে গেছেন, এবং তার জন্য তারা প্রচার করেছেন, তার জন্য তারা সাহিত্য, তার জন্য তারা মানে বিনোদন, সমস্ত কিছুর ব্যবস্থা করে গেছেন, যাতে মানুষজন সেগুলোকে ভুল ভাবতে পারে এবং ভুল ভাবে তার ব্যাখ্যা বা তার ধারণা তৈরি করতে পারে। তাই আমরা বর্তমান সময়ে দেখি বিবাহ নীতির কোনো সুষ্ঠু সমাধান পালন করার ক্ষেত্রে অনীহা। প্রত্যেকটি মানুষের জীবনেই আমাদের কিছু না কিছু এই উদাহরণ দেখতেই পাই। যখনই কোনো বিবাহ নীতি আসে, যখনই কোনো পরিবারের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক সূত্রে আবদ্ধ হওয়ার জন্য দেখা বা কোনো আলোচনা হয়, এখনকার দিনে প্রায় মানুষ অনেকেই বলতে থাকেন, বা আমাদের জেনারেশন তো প্রায় অনেকেই বলেন যে, আমার পাশাপাশি অনেকে দেখি যে বলতে থাকেন যে মানুষের শ্রদ্ধাশীল থাকলেই হয়। এটা নিয়ে আবার বর্ণ দেখার কি প্রয়োজন রয়েছে? মানুষের জীবনের কি বা মানুষের রক্তের কি পরিবর্তন রয়েছে? কিন্তু ব্লাড গ্রুপের ব্যাপারে দেখলে অবশ্যই সে পরিবর্তন রয়েছে। কিন্তু তারা যে ভাবটা দিয়ে বলেন, সে ভাবটা বলেন রক্তের লাল রংটা দেখে বলেন। তো যে বিষয়টি এখানে মূল বিষয়, যে জন্মস্থিতি অর্থাৎ জন্মগত যে বৈশিষ্ট্য, সেটি চরম উন্নতিকরণের জন্য আর্য সমাজের যে বিধান ছিল, সে বিধানটি ছিল যে উন্নত বৈশিষ্ট্যের যে জীব, তার সৃষ্টি করতে গেলে উন্নত বৈশিষ্ট্যের কোষ এবং ডিম্বাণুর প্রয়োজন রয়েছে, এবং সেটার জন্যই আমাদের যে পরিবর্তন, আমাদের যে সমাজের যে চিন্তাধারা, সেগুলি তারা বিভিন্ন রকমের আচরণের দিয়ে, বিভিন্ন রকমের বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে তৈরি করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি আমরা আর্য সমাজের জন্য যদি দেখি, যে তৎকালীন সময় থেকে মানুষজনেরা যে ব্যবস্থা করেছিলেন, সেগুলিকে তারা আচরণ ভিত্তিক বিভিন্ন স্তরে ভাগ করেছিলেন, এবং সেই আচরণগুলি পরবর্তীতে চরিত্রগত বা বৈশিষ্ট্যগত আচরণে পরিণত হয়। তখন সেগুলিকে বর্ণভিত্তিক নাম দিয়ে আমরা জেনেছি, এবং তাদের সাথে একটা বিরাট সমন্বয় ছিল, যেটা আমরা বর্তমান সময়ে আধুনিক শিক্ষাতে প্রায় শিখতে পারি না বা ভুলেই যাই, এবং অনেকে সেটার প্রতি অশ্রদ্ধাও করি। এক হচ্ছে উন্নত বৈশিষ্ট্যের যে বর্ণ বা যে বৈশিষ্ট্যের যে মানুষ যারা ছিলেন, তাদের যদি আচরণের বিকৃতি বা কোনো সময়ে তাদের যদি আচরণের চরম দুর্নীতি দেখা যেত, বা তাদের বৈশিষ্ট্যগত আচরণের যদি পরিবর্তন বা ডিগ্রেডেশন দেখা যেত, তখন তাদেরকেও কিন্তু আবার
তাদের সেই বর্ণ থেকে সরে নতুন বর্ণে আসতে হতো, পরবর্তী বর্ণে আসতে হতো। এবং অপোজিট থেকে আবার আচরণগত স্বীকৃতি যাদের ছিল অনেক 2-3 জেনারেশন ধরে, যেটা তাদের অর্জিত বৈশিষ্ট্য থেকে হয়ে চরিত্রগত বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল, তখন তাদেরকেও সেই উন্নত বর্ণে বা উন্নত বৈশিষ্ট্যে উন্নীত করা হতো। এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সামঞ্জস্য ছিল এই একে অপরের সাথে যুক্ত থাকতে এবং একে অপরের কাজ খুব গুরুত্বপূর্ণ মানে ভাবে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে এবং সেগুলোকে করে এগিয়ে যেত। এটা আমাদের বর্তমান সময়ের শিক্ষার মধ্যে দেওয়া হয় না, এবং খুবই দুঃখের বিষয় যে আমাদের এ বিষয়ে অপোজিট শিক্ষাই আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। আমাদের পাঠ্যপুস্তকেও সেই ধরনেরই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, যা আমাদেরকে সেই বিষয়ে ধারণা তৈরি করতেই পারে না। কিন্তু যদি আমরা এর বিজ্ঞান দেখি, বায়োলজিতে কিন্তু এখনো রয়েছে, কিন্তু সেটার সাথে আমরা কানেক্ট করতে পারি না। আমরা এখনো যে অ্যামাইটোসিস, মাইটোসিস যে সমস্ত প্রসেস বায়োলজিতে পড়ি, দেখি মেটাফেজ টেলোফেজ দশার প্রথা আমরা দেখে এসেছি, জেনেটিক ক্রসওভারের কথাও আমরা জানি। কিন্তু যখন আমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেখানেই পড়ি, সেগুলিকে পড়ার মধ্যেই সীমাবদ্ধ রাখি। সেখানে কখনোই আমরা জেনেটিক স্ট্যান্ডের কথা ভেবেও দেখি না, বা আমাদেরকে বলাও হয় না যে জেনেটিকের মধ্যে যে প্রোটিন রয়েছে তার জেনেটিক কালচারকে চেঞ্জ করা যায়, সেই প্রোটিনের পর্যায়কে পরিবর্তন করার জন্য অভ্যাস করা প্রয়োগ যায়, যা হয়তো এখনকার দিনেও আমাদের গবেষণার বিষয়। তৎকালীন সময় থেকেই কিন্তু পূর্ববর্তী সময় থেকে পুরুষোত্তমেরা প্রায় এটি দিক নির্দেশ করে দিয়ে এসেছেন। সেটি কি? আমাদের মধ্যেকার যে ভাব, সূক্ষ্ম ভাব, যা জৈবিক স্থিতি থেকে বা চিন্তার স্তর থেকে জৈবিক স্থিতিতে পরিণত হয়, অর্থাৎ মানুষের জীবনের মধ্যে প্রবেশ করে, এবং তখনই সেটা জেনেটিক বৈশিষ্ট্য তৈরি হয়। এটার জন্যই প্রয়োজন সুবিবাহের, এবং তা থেকেই তৈরি হয় সুসন্তান। না হলে কখনোই সম্ভব নয় কাউকে শিক্ষাগত ভাব দিয়ে একটা জায়গা থেকে চরম উন্নতি করে দেওয়া। তার কিছুটা পরিবর্তন আসে, অবশ্যই আসে, সঙ্গে সংঘাত সজ্জায়তে শ্রদ্ধা শ্রদ্ধায় দৃষ্টি সত্যি দৃষ্টি, এরকম যে ভাব এটা আছেই আমাদের, এটা পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু চরমতম সম্ভব মানুষের জন্মস্থিতি ঠিক করা, যেটা আমাদের বর্তমান সময়ের সর্বোচ্চ নিড। তাই আমাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা এবং খেয়াল নিয়ে চলা যে বর্তমান আদর্শের মধ্যে দিয়ে ঢুকলে সেগুলি সহজেই তিনি ধরিয়ে দেন। যদি আমরা খ্রিস্টানদের ভাষায় দেখি, তার প্রত্যেকটি জায়গায় যেখানে তিনি বিষয়ে মাতৃ আলোচনায়, অর্থাৎ মায়েদের সম্পর্কে যে আলোচনায় তিনি বলছেন যে পুরুষ জাতির সম্মান এবং শ্রদ্ধা মায়েদের প্রতি চরমতম হওয়া প্রয়োজন, কারণ তাদের মধ্যে দিয়ে জীবন জাতি জনন জাতির সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই বিষয়টি আজকে একেবারেই হারিয়ে ফেলেছি। তাই কুমিল্লা, সম্ভবত কুমিল্লা জায়গাটার নাম ভুলে গেছি, সেই জায়গাতেও ঘটেছে, আমাদের কসবাতেও ঘটছে। এটার কারণটাই এটা যে আমাদের যে পারিবারিক যে বৈশিষ্ট্য বা আমাদের ব্যক্তিগত যে আচরণ, সেগুলো অবশ্যই চরিত্রগত হয়ে উঠবে, কিন্তু তার আগেও আমাদের জন্মগত আচরণও ঠিক একটা পেতে হবে। সেই পাওয়াটার জন্য আমাদের প্রয়োজন সুবিবাহের, তার জন্য চাই বর্ণভিত্তিক ব্যবস্থা, অনুলোম বিবাহ, সবর্ণ বিবাহ, যেটার জন্য আমাদের সমাজ, আমাদের পরিবার গড়ে উঠতে পারে অনুলোম বিবাহ দিয়ে। যারা সেই বর্ণের বা সেই আচরণের মধ্যে যুক্ত হয়নি, এখানে বর্ণটাই আচরণের প্রথা বলছি, যে আচরণটা চরিত্রগত হয়নি তাদের মধ্যে, সেখানে সেই আচরণকে জাগিয়ে তোলার জন্য তার এমন একজন পরিবারে সেই মাকে পাঠানো প্রয়োজন, যে পরিবারে সে আচরণগুলি ফুটে উঠেছে, যাদের পালনে, যাদের আচরণে প্রত্যেক দিনের অভ্যাসে, সেই মাও সেই পরিবারে সেটা দেখে শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে। যখন তার সন্তান বা সন্ততি আসে, তখন তারা সেই আচরণের মধ্যে শ্রদ্ধা খুঁজে পায় এবং সেটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে জীবনের মধ্যে, কারণ তখন তার সেটা জন্মগত আচরণ হয়ে গেছে, অর্থাৎ জেনেটিক স্ট্রাকচার তৈরি হয়েছে। এছাড়া কখনোই তাকে ওটা শেখানো যায় না, যে তার মধ্যে শেখানো সম্ভব হয় না যদি তার মধ্যে ওটার প্রতি শ্রদ্ধা না থাকে। এই শ্রদ্ধাটা গজে ওঠে বৈশিষ্ট্যের মধ্যে থেকে এবং জীবনের স্থিতি থেকে, আর এটা সম্ভব বৈবাহিক সূত্রের চরমতম সমাধান থেকে। শ্রী ঠাকুরের কথায় যদি আসি, তিনি এক জায়গায় বলছেন যে আমরা কামটাকে খুব খারাপ ভাবে দেখি,
তিনি বলছেন কাম ভালোবাসার উপর যখন দাঁড়িয়ে থাকে, অর্থাৎ শ্রদ্ধার উপর যখন দাঁড়িয়ে থাকে, তখন হয়ে ওঠে জীবনের চালিকা শক্তি। তখন তার মধ্যে দিয়ে সন্তান সন্ততিরা আসে, তখন সেটা হয়ে ওঠে শ্রদ্ধার, এবং তখন তাদের জীবনে যে আচরণ সেগুলি হয় অন্যের প্রতি শ্রদ্ধাশীল, এবং যা ভালো সেগুলিকে রক্ষা করার জন্য তাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে। তাই এছাড়া কখনোই সম্ভব নয়। তৎকালীন সময়েও শ্রী শ্রী ঠাকুর বারবার বলতেন যে যাও, যারা পরিবর্তন, যারা এই সমাজ চালনা করছে, যারা এই নিয়ম গড়ছে দেশ চালনার জন্য, তাদেরকে গিয়ে বারবার বলো যে এই বিবাহ সংস্কৃতি যেন ঠিক থাকে, তার জন্য যেন নিয়ম আইন কানুন করা হয়। কিন্তু খুবই কষ্টের বিষয়, খুবই দুঃখের বিষয়, সে আইন আমাদের বর্তমান সময়ে গড়ে ওঠেনি। সেটাকে এখনো পর্যন্ত সাধারণ যারা মানে সাধারণ ব্যক্তিগত সমাজের যে মানুষ, তারা দেখেন যে এটা একটা অশ্রদ্ধার এবং কারোর প্রতি নিজ মানসিকতার পরিচয়। অর্থাৎ অন্য যে আচরণ ভিত্তিক যে গোষ্ঠী বা বর্ণ, যাকে আমরা বলি যে উন্নত বৈশিষ্ট্য, এবং তার সাথে সাথে যদি আমরা বলি ব্রহ্ম সম্পর্কে জ্ঞানের উপলব্ধির স্তরে পৌঁছায়, যেটা ব্রাহ্মণত্বের আমাদের যে উদ্দেশ্য, সেটা এখনো পর্যন্ত আমাদের দেশে বা আমাদের সমাজে প্রচার করা হয়, যে একটা গোষ্ঠী ভিত্তিক মানুষের প্রচার করা একটা একটা থিওরি, যে থিওরিটা হয়তো সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি ব্রহ্মণত্ব অর্জন করার জন্যই আমরা সেই মানুষগুলোকে তাদেরকে শ্রদ্ধা করি এবং তাদের আইডিওলজি মেনে চলি। যদি দেখি সেটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, দেখি শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে, শ্রী চৈতন্য দেবের ক্ষেত্রে, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, কারণ তারা সেই সর্বোচ্চ ব্রাহ্মণত্বের উত্তীর্ণ, তাই তার ব্রহ্মত্ব লাভ পেয়েছিলেন। এবং আমাদের উদ্দেশ্য, আমাদের গন্তব্যই ওটা। তাই সমাধানের যে সূত্র, সেই সূত্রটাই এই রকম ভাবে লিনিয়ারে, যে একটার পর একটা যুক্ত। সামাজিক স্থিতি, মানসিক জীবনের জন্য অবশ্যই প্রয়োজন জৈবিক উন্নতি। জেনেটিক উন্নতি যদি না সম্ভব হয়, কখনোই আধ্যাত্মিক বা চেতনার উন্নতি সম্ভব নয়। বর্তমান সময়ে আমরা এগুলো গ্রহণ করতে পারছি এই কারণেই, আমাদের পূর্ববর্তী যে সমস্ত বোধসম্পন্ন মানুষেরা ছিলেন, তাদের মধ্যে জীবনগত স্থিতি, অর্থাৎ জন্মগত স্থিতি যে উন্নত করার বৈশিষ্ট্য, সেগুলি ছিল। তাই সেগুলি তারা সবর্ণে বিবাহের মধ্যে দিয়ে ঘটিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে অনুলোম বিবাহের মধ্যে দিয়ে সেগুলিকে উন্নত করার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে সেটি বিক্ষেপ দেখা দেয় চরমতম ভাবে প্রতিলোম বিবাহের মধ্যে দিয়ে। যদি এটা বলি, পূর্ববর্তী সময়ে স্বামী বিবেকানন্দের একটি বই আছে ভারতীয় নারী, সেখানেও এই বিষয়ে উল্লেখ রয়েছে যে উন্নত বৈশিষ্ট্যের মায়েদেরকে উন্নত বৈশিষ্ট্যের পরিবারে বা পুরুষের পাঠানোর ক্ষেত্রে, অর্থাৎ তাদের সাথে বৈবাহিক সম্পর্ক দেওয়ার ক্ষেত্রে, এবং যাদের এই চরিত্রগত উন্নতির বৈশিষ্ট্য আছে, তাদের বাড়িতেই শুধুমাত্র বিবাহ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তার মধ্যে দিয়ে তাদের পরিবার পরিজন গড়ে ওঠে। সামাজিক পরিস্থিতি না হলে অসম্ভব, সামাজিক সংঘবদ্ধ ভাব কখনোই সম্ভব না এই বৈবাহিক সূত্রে জীবনের যদি উন্নতি না হয়। তাই এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের সবাইকে আহ্বান, সবাইকে আবেদন, এই প্ল্যাটফর্ম থেকে এবং প্রত্যেকটি জায়গায় যে যেখানেই আছেন প্রত্যেকেই যারা দেখবেন, আমাদের অবশ্য প্রয়োজন যে বর্ণভিত্তিক বৈশিষ্ট্যের খোঁজ নেওয়া এবং উন্নত আচরণশীল মানুষের তাকে সমর্পণ করা, সে চরিত্রগত ভাবে হোক, বৈশিষ্ট্যগত ভাবে হোক, এবং পূর্ববর্তী যে যারা রয়েছেন তাদের খবরাখবর নিয়েও জানা প্রয়োজন। তারপরই আমাদের তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বা সূত্র সম্পন্ন করা উচিত। না হলে সমাজে কোনো নিয়ম, কোনো রুলস, কোনো আইন বানিয়েও মানুষ তৈরি করার পদ্ধতিটা আমরা ঠিক করতে যদি পারি, তাহলে সম্ভব। না হলে সম্ভব নয় এই আরো করে মানুষকে ভালো করা।
একটা জায়গা পর্যন্ত সম্ভব, কিন্তু সর্বোচ্চ সম্ভব নয়। আবার তাকে খারাপ পরিবেশের মধ্যে যখনই পৌঁছে যাবে, বা এই অন্তর্জালের দুনিয়া বা ইন্টারনেটের দুনিয়াতে তো সেটা সহজ, কারণ মানুষকে সেই রকমই জিনিস ফিডিং দেওয়া হয় এআই সাজেশন দিয়ে, যেটা সে ইন্টারেস্টেড বা যে বিষয়ে সে বারবার মনের গভীরে বা মনের মধ্যে লুকিয়ে রেখেছে, বা যেগুলিকে সে খুব আড়ালে বিভিন্ন সময় মানে সার্ফিং এর মধ্যে দিয়ে বা বিভিন্ন সময় দেখার মধ্যে দিয়ে এগিয়ে যায়। তাই এই সময়ে যে চরিত্রগত উন্নতি, সেটা অবশ্যই প্রয়োজন। মানসিক উন্নতির সাথে সাথে জৈবিক উন্নতি, অর্থাৎ জন্মগত উন্নতি। এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে এগুলির ব্যবহার, এগুলির অভ্যাস কি 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 করে সম্ভব। এর সাথে সাথে যেটা দরকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গড়ে ওঠা। আমাদের পারিবারিক শিক্ষা যেটা ছিল পূর্ববর্তী সময়ে, অন্যদের সাথে শ্রদ্ধার সাথে দেখা, প্রত্যেকটি পরিবারে বড়দেরকে শ্রদ্ধার সাথে প্রত্যেকদিন প্রণাম করা, তাদেরকে পূর্ববর্তীদের স্মরণ করা। খুব ইন্টারেস্টিং ঘটনা, এখন তো দেখাই যায় না। আমরা আগেকার দিনে দেখেছি, এখন খুব কম পরিবারে দেখা যায় পূর্ববর্তীদের প্রতি শ্রদ্ধা রেখে আলো দেওয়া, দীপ দান করা, এই সমস্ত ঘটনাগুলো আমাদের কালচারে ছিল, কিন্তু আমাদের বৈশিষ্ট্যে এখন আর সে সমস্ত অনেক ক্ষেত্রেই নেই। শুধুমাত্র এখন স্মরণ করা হয় তার দিনটিতে। তবে আমরা যারা শ্রী ঠাকুর দীক্ষিত, অনেকেই পূর্ববর্তীদের স্মরণে সৎসঙ্গ দিয়ে থাকি, আলোচনা হয়ে থাকে। এটাই আমাদের শ্রদ্ধার বীজ, কালচার। এটা যদি না থাকে কখনোই সম্ভব নয় আমাদের আগের জনকে শ্রদ্ধা করে পূর্ববর্তীকে বা শ্রদ্ধা করে পরবর্তীতে এগিয়ে যাওয়া। তো খুবই কষ্টের এবং দুঃখের বিষয় যে বর্তমান সময়েও আমরা সেই বিষয়টি এখনো পৌঁছে দিতে পারিনি। কিছুদিন আগে গতকালকে সৌভিকের সাথে এই বিষয়ে কথা হচ্ছিল যে অ্যাপ্লিকেশন বা অ্যাপস এর মাধ্যমে যদি এরকম ভাবে পৌঁছে দেওয়া যায় নাকি, যে কারো ইনফরমেশন নিয়ে কিভাবে, কারো ব্যক্তি জীবনের কিছু কথা বা তার ইনফরমেশন, যে সমস্ত বিষয়গুলো সে বলে বা যেগুলো সে ব্যক্তিগতভাবে খুব একান্তে আচরণের মধ্যে করে, সেগুলি যদি ইনপুটস দিয়ে একটা আউটপুট হিসেবে পাওয়া যায়, যে সে ব্যক্তি হিসেবে তার কিরকম প্যারামিটার হতে পারে, তাহলেও আমাদের হয়তো মায়েরা যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা কতটা সঠিক, বা তার সাথে আমাদের মেলামেশা কতটা প্রয়োজন এবং কতটা দূরত্ব রাখা প্রয়োজন। না হলে আমরা এমন একটা সময়ে বাস করছি, খুব কষ্টের এবং খুব দুঃখের, যে আমরা মাতৃ শ্রদ্ধাই হারিয়ে ফেলেছি, মায়েদের শ্রদ্ধা করতেই শিখিনি, এবং আমরা যাদের থেকে জন্মেছি তাদের প্রতি আমাদের অশ্রদ্ধা সবচেয়ে বেশি। আমাদের ক্ষেত্রে, আমাদের বলতে সবাইকে বলছি না, কিন্তু আমাদের মানে পরিবেশে এটা ঘটছে। তো তাই এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, যে আমাদের মাতৃ জাতির প্রতি শ্রদ্ধাশীল থাকা। কারণ আমি যে তৈরি হয়েছি তার জন্য কোনো একটা মায়ের অবদান রয়েছে, তার জন্য কোনো একটা পিতার অবদান রয়েছে, এবং তারা অবশ্যই সেই ভাবটা দিয়েছেন বলে আমি এই ভাবে আজকে উত্তীর্ণ হতে পেরেছি। তাই জীবন জৈবিক ভিত্তি আমাদের ঠিক করা অবশ্যই প্রয়োজন, এবং তার সাথে সাথে দরকার শিক্ষাগত জায়গায়। মেডিটেশন তো নেই, আমি আমার স্টুডেন্টদের প্রায় বলি যে মেডিটেশন প্রয়োজন, আদর্শগত চলার প্রয়োজন। এবং আমি যে শ্রী ঠাকুরকে ধরেছি এই কারণেই ধরেছি, যে আমার ব্যক্তি জীবনের যে দেখা, আমার ব্যক্তি জীবনে একটি সময়ের মানে ঘটনা দেখেছি, যে মানুষজন কেমন অনিয়ন্ত্রিত ভাবে চলে এবং তাদের কিছুদিনের পর আবার কষ্ট বা দুঃখ দেখা দেয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমি খুঁজেছিলাম এবং দেখেছিলাম আমার আত্মীয়ের বাড়িতে গিয়ে, তার বাড়িতে ওই আলমারি বইয়ের মধ্যে, যে হ্যাঁ আমি যেগুলোর ঘটনা দেখছি সেগুলোর তো সমাধান এখানে রয়েছে। শ্রী ঠাকুরের প্রত্যেকটি আলোচনা প্রসঙ্গে, দিতে অনুশ্রুতিতে দেখে, তখনকার দিনে যে বইগুলি সামনে পেয়েছিলাম সেই সময়গুলি দেখেছি, চলন পূজা দেখেছিলাম, দেখেছি যে খুব সুন্দরভাবে সেগুলোতে লেখা রয়েছে যে কিভাবে এগুলো করা যায়। তারপরে যখন ঘটনাগুলো জানলাম যে তিনি আচরণ করে সেগুলিকে আমাদের উদাহরণ হিসেবেই দেখিয়েছেন, তখন আমি সেখানে যুক্ত হয়েছিলাম এবং সেগুলিকে পালন করার চেষ্টা করে এসেছি। কিন্তু এটা পরিবেশে না ছড়ালে সম্ভব নয়, কখনোই সম্ভব নয় পরিবেশগত ভাবে আমাদের ভালো থাকা। তাই চলুন আসি, সেগুলোকে পালন করি এবং চরিত্রগত করি, মাতৃ জাতির প্রতি শ্রদ্ধা রাখি এবং তাদের সম্মান করি।
তো এই ঘটনার জায়গায় যেতে যেতে অনেক সময় হয় যে খুব কষ্ট দেয়, তাই আবেগী বিষয়টাতে হয়ে পড়ি, কিন্তু এছাড়া কোনো রাস্তা নেই। যখন স্বামী বিবেকানন্দের কথা হঠাৎ মনে পড়লো, যখন তিনি উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং সেই সময়ের ঘটনাগুলি লিখছেন, তখন তার মধ্যে তিনি একটি জায়গায় বেশ সুন্দরভাবে লিখছেন যে একটা সমাজের মধ্যে যেমন একটা নদীর মধ্যে যদি আগাছা বা জংলা জন্মায়, তার যে জল, সেই জল কিন্তু আর বইতে পারে না, তার চারিদিকে ছড়িয়ে গিয়ে সেই নদীটার মৃত্যু হয়। কিন্তু আমি দেখছি এই এত সুন্দরভাবে, এত ডাইভার্স কালচারের মধ্যে, অর্থাৎ বিভিন্ন রকমের আচরণের মানে প্র্যাকটিস করা মানুষজনের মধ্যেও থাকার ফলেও এই উম ভারত ভূখণ্ড ভূমিতে কিভাবে মানুষজন একে অপরের সাথে এক সুন্দরভাবে এগিয়ে চলছে কিভাবে, তিনি তার উপলব্ধি দিয়ে বলেছিলেন যে এটার কারণটাই এটা যে তারা প্রত্যেকেই কোনো একটা সত্তাগত আচরণে যুক্ত, যেটাকে আমরা ধর্মগত আচরণ বলি, এবং সেই আচরণটা সৎ এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আদর্শের সাথে যুক্ত এবং সেই আদর্শকে তারা পালন করে এবং চলে। কিন্তু খুব কষ্টের বিষয়, বর্তমান সময়ে আমরা এমন এমন ব্যক্তিকে আদর্শ রূপে গ্রহণ করি যারা চরমতম আদর্শের উদাহরণ হিসেবে দিতে পারেন না, বা হয়তো একটা ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্তর পর্যন্তই মানে নিয়ে যেতে পারেন, কিন্তু যিনি সর্বোচ্চ আচরণ করে দেখিয়েছেন তাদেরকে আমরা খুঁজেও পাই না বা খোঁজার চেষ্টাও করি না, বা খুঁজলেও চোখ বন্ধ করে রাখি। তাই চলুন সেই বিষয়টি আমরা দেখি, খুঁজি এবং জানি, আদর্শ রূপে পুরুষোত্তম গ্রহণ করি, তাকে নিয়ে এগিয়ে চলি। এছাড়া কখনোই সম্ভব নয়। প্রত্যেকটি দিন আমাদের এই সময়ের যে দাবি এবং সমাজের দাবি যে মানুষেরকে ভালো রাখা, কখনোই সম্ভব নয়। এটি করতে গেলেই প্রয়োজন বাড়ি বাড়ি আমাদের আচরণ, বাড়ি বাড়িতে বিদ্যালয় তৈরি করা, যে বিদ্যালয়ের মধ্যে মানুষজন শিখবে কিভাবে আমরা নিজেদেরকে কনসেন্ট্রেট করতে পারি, কিভাবে আমাদের আচরণকে শুদ্ধ করতে পারি, কিভাবে আমাদের প্রত্যেক দিনের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করতে পারি, এবং তারপর আমরা হয়ে উঠি একজন উন্নত ব্যক্তিত্বের মানুষ। তখনই সম্ভব আমাদের পরিবারগতভাবে থেকে পরিবেশগতভাবে ভালো হয়ে ওঠা। না হলে কখনোই সম্ভব নয় যে আমাদের পরিবেশকে কোনো একটি আহ বিষয়ে আইন বা নিয়ম করে বেঁধে রাখা। আইন বা নিয়মের প্রয়োজন আছে যাতে তার প্রতি মানুষের একটা ভয় বা শ্রদ্ধা থাকে, অনেক সময় ভয় মিশ্রিত আচরণ থাকে, কিন্তু সেটার প্রতি শ্রদ্ধা তখনই জন্মায় যখন সে শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে, না হলে কখনোই সম্ভব না। তাই জীবনগত, জন্মগত এবং বৈশিষ্ট্যগত আচরণের পরিবর্তনের জন্য আদর্শ এবং আদর্শ কেন্দ্রিক জীবনের প্রয়োজন। এটাই সমাধান এবং এটাই চরম বাস্তব এবং সত্য। আর্য যুগের থেকেই এটা হয়ে আসছে, এবং আরো আরো বেশি আমাদের তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার প্রয়োজন, যারা এগুলিকে করেছেন, জীবনে পালন করে বেড়ে উঠেছেন, যারা এগুলিকে করে হয়ে উঠেছেন, এবং তাদের বৈশিষ্ট্যগুলি আমাদের প্রত্যেকটি বাড়িতেই শ্রদ্ধার সাথে স্মরণ করার প্রয়োজন, যাতে আমাদের পরিবারে, আমাদের পরিবেশে যারা আছে তারাও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠতে পারে, তা হয়ে উঠতে পারে। আর গতকালকেই আজকে সকালে এক দাদা বলছিলেন শ্রদ্ধেয় সুশীলদার কথা। তিনি এমন একটি সুন্দর ব্যক্তিত্বের মানুষ যে যাকে শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন, এবং তিনি সেগুলিকে খুব সুষ্ঠুভাবে সমাধান করে নিয়ে এসতেন। সেই দাদার সাথে কথা হতে হতেই বলছিলাম, দাদা আমার আরো বেশি খুব ইন্টারেস্টিং লাগে এবং খুব আনন্দ লাগতো এবং খুব অ্যাট্রাক্ট করতো এই বিষয়টা যে সুশীলদা যখন শ্রী ঠাকুরের কাছে তৈরি হয়েছিলেন, অর্থাৎ তার কাছে গিয়ে যখন তার প্রত্যেকটি কথা মতো নাম, ধ্যান এবং আচরণ করতেন, পালন করতেন, তারপর আবার তৈরি হয়ে যাওয়ার কিছুটা পরেই তাকে তিনি শ্রী ঠাকুর তাকে সেই সময়ে জেনারেটরের ব্যবস্থা, অর্থের ব্যবস্থা, বিভিন্ন সামাজিক কাজের জন্য নিয়ে আসা, ভিক্ষু সংহিতা আনতে যাওয়া, বা শান্তি দেবীর খোঁজ করতে পাঠানো, জাতিস্বর সম্পর্কে খোঁজ নেওয়া, প্রত্যেকটি কাজে তিনি যুক্ত করেছিল, এবং তার সাথে সাথে নেতাজির সাথে মানে খোঁজ খবর রাখা, দেশবন্ধু চিত্তরঞ্জন দার সাথে খোঁজ রাখা, এবং তাদের বিভিন্ন বিষয়গুলিকে
তাদের কাছে ইনপুট হিসেবে পৌঁছে দেওয়া, যে তারা কি করলে আমাদের এই ব্যক্তি সময়ের মধ্যে বা পরিবেশের মধ্যে আরো বেশি ভালো করা যেতে পারে, তাদের সাথে আলোচনা করা। এবং তিনি সবসময় সেটি করতেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এগুলি আমরা পড়েছি তার লেখায়, তার আলোচনায়। আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও হয়তো বিভিন্ন জায়গায় দেখি, অনেকে হয়তো সেগুলো নিয়ে গর্ব করেন যে নেতাজি আমাদের এখানে যুক্ত মানে এসেছিলেন শ্রী ঠাকুরের সাথে আলোচনা করতে, বা অনেকে বলেন যে গান্ধীজি এসেছেন, অনেকে বলেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাদা এসেছেন। যে এসেছিলেন এই অর্থেই তাদের মধ্যে এই জীবনের জৈবিক সত্তা ছিল এবং তারা দেখতে পেয়েছিলেন যে শ্রী শ্রী ঠাকুর কিভাবে সমাজের জন্য যে পরিবর্তনের জন্য যে কিছু একটা দিক বা পথ বাতলে দিয়েছিলেন, যে কিভাবে তিনি সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। তাই তখনকার সময়ে তারা শ্রদ্ধার সাথে সেগুলিকে দেখতেন এবং তারাও সেগুলিকে নেওয়ার জন্যই দেখেছিলেন কিভাবে সেগুলো নিয়ে পরিবর্তন করা যায়। এখন বর্তমান সময়ে নিড আমাদের সেটাই, যে সেই রকমই পৌঁছে দেওয়া প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি জায়গায়, যাতে অন্তত প্রত্যেকটি মানুষ জানতে পারেন যে জীবনের সব উদ্দেশ্য কি। চরম উদ্দেশ্য আমাদের সেই ঈশ্বর প্রাপ্তি, এবং তা সম্ভব হবে চরম আচরণের মধ্যে দিয়ে, অর্থাৎ আত্মীর মধ্যে দিয়ে, পালন করার মধ্যে দিয়ে, তার আগে তার সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। এছাড়া কখনোই সম্ভব নয় একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে কাউকে ভালো করা। শিক্ষা ব্যবস্থা তার উপরে একটা অর্নামেন্ট হতে পারে, তার উপরে একটা গহনা হতে পারে, কিন্তু ভেতরকার সত্তা সেটি গঠন হয় কঠোর এবং কঠিন অভ্যাসের মধ্যে দিয়ে। কঠোর অর্থাৎ চরম, নিজেকে চরমতম অবস্থার মধ্যে দিয়ে ফেলে নয়, আমার নিজের যে আচরণ, যে প্রবৃত্তি, সেগুলিকে একটি উদাহরণ বা আদর্শে বলা বা ভাবের মধ্যে দিয়ে চালনা করার মধ্যে দিয়ে। এছাড়া আমাদের ব্যক্তি জীবনের উন্নতি, পরিবার জীবনের উন্নতি, সর্বশেষ রাষ্ট্র জীবনের উন্নতি কখনোই সম্ভব নয়। এবং এটাই আমাদের আর্য রাষ্ট্রে বা আমাদের এই সভ্যতার মূল চাবিকাঠি ছিল। যে চাবিকাঠি আজকের দিনে আমরা কথাই রেখেছি, পালন করতে পারছি ওই, না হলে এই ঘটনা ঘটা সম্ভব হতো না। এই জীবনের যে চরমতম লাঞ্ছনা, যে মায়েদেরকে লাঞ্ছিত হতে হতো না, যে তাদেরকে এরকম ভাবে অসম্মানিত হতে হতো না। যার সমাধানের সূত্র নিয়ে যে আদর্শ, যে পুরুষোত্তমরা এসেছেন, তাদের মধ্যে পরমতম যে পাওনা আমাদের, যে আমরা সেগুলিকে দেখতে পেয়েছি, মানে পেয়েছি তাদের বিষয়ের মধ্যে দিয়ে, তাদের আচরণের উদাহরণের মধ্যে দিয়ে, এবং তাদের কথার মধ্যে দিয়ে, তাদের ভক্তদের জীবনের মধ্যে দিয়ে। তাই আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। চলুন সেগুলিকে আমরাও আচরণে গড়ে তুলি, আপ্ত করি এবং বেড়ে উঠি। এটুকুই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের আবেদন। আর মাতৃজাতির প্রতি শ্রদ্ধা আরো তর করে গড়ে তুলি, নাহলে সম্ভব নয় এটা শেষ করা, অর্থাৎ এই চরমতম ঘৃণ্য আচরণগুলি সে আচরণগুলি সমাধান করা বা এগুলি থেকে মানুষকে দূরে রাখা বা বিরত রাখা। বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনাদেরকে আরোতর হয়ে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যারা এখনো পর্যন্ত সেই পুরুষোত্তমের আঙিনায় আসতে পারেননি, তাদের কাছেও আমাদের আবেদন, দেখুন, বুঝুন, সেই পথে চলুন। দক্ষতা অর্জনের রাস্তা এইটুকুই, তাকে যুক্ত করা, তাকে ধরে রাখা এবং আচরণে তৈরি করা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যপীঠম, বন্দে মাতৃবর্গন, বন্দে অহং কৃষ্টি দৈবতম, পরম প্রেমময়, পরম দয়াল চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তম। জয়।